ওকে, আমরা তাহলে শুরু করতেছি। আমরা গত ক্লাসে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেটা অবশ্যই মোটামুটি দুইজনে করছেন, আলহামদুলিল্লাহ। সো যে করেন নাই রোহিত, আপনি হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো প্র্যাকটিস করবেন, করে ক্লাসগুলো দিবেন। না হলে কিন্তু আসলে বোঝা যাবে না যে আপনার উন্নতি বা অগ্রগতি কতটুকু হচ্ছে না হচ্ছে, এটা বোঝা যাবে না। ঠিক আছে, এটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা আজকে কি দেখবো দেখি। আমরা ফার্স্ট অফ অল একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম, করে আবার বুঝতে পারতেছি আমরা তাহলে কি করতে পারি। আমাদের একটা ফাইলের আমরা কি দিতে পারি, নাম দিতে পারি। এটা অবশ্যই জানি আমরা, মাই ফার্স্ট ডিজাইন দিলাম। আবার সেম আমরা যা আছে সব কিছু সেম রাখতেছি। আমাদের তো এখন কোনো নির্দিষ্ট কোনো আর্টবোর্ড নেওয়ার কোনো দরকার নাই। আমাদের যেহেতু কোনো ক্লায়েন্টের কাজ না, আমরা কি করতেছি, আমরা প্র্যাকটিস করব। সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? সো কোনো সমস্যা হবে না। সো মাই ফার্স্ট ডিজাইন নিয়ে করলাম, দেন আমরা এখানে ক্রিয়েট দিলাম। ওকে, আমরা ক্রিয়েট দিলাম। সো ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা আমাদের চলে আসলো। আশা করি ইন্টারফেসটা আপনারা মোটামুটি পরিচিত। আচ্ছা, সো এখন আমি একটা বিষয় আপনাদেরকে বলি। আমি কিন্তু গত ক্লাসে বা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, এটাকে সুন্দর করে সাজানোর দরকার আছে, ঠিক আছে? কারণ হচ্ছে যদি অগোছালো থাকে তাহলে কাজ করতে আমাদের অসুবিধা হয়ে যাবে। সেজন্য আমরা এটা সুন্দর করে এভাবে টেনে টেনে সবকিছু সুন্দর করে কিন্তু সাজাতে পারবো, ঠিক আছে? দেখেন, এগুলাকে কিন্তু আমরা চাইলে বের করতে পারবো টেনে, আবার টেনে চাইলে এখানে ভেতরে আমরা এটাকে পুশ আপ করে দিতে পারবো। তাহলে এটা এখানে কি হয়ে গেল, ঢুকে গেল। তাহলে আমার এটা সুন্দর করে সাজানো হয়ে যাবে। ওকে, এটুকু আমরা মোটামুটি বুঝতে পারি। আচ্ছা, দেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন আপনি উইন্ডোতে গেলেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গেলেন। এখানে আমাদের কিছু সেটআপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এখানে কিছু সেটআপ আমাদের করা আছে, মানে হচ্ছে আপনার ওয়েবের জন্য, টাইপোগ্রাফির জন্য, ট্রেসিং এর জন্য, প্রিন্টিং, প্রুফিং, পেইন্টিং, লেআউট। এখানে কিছু ওয়ার্ক স্পেস আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কিছু ওয়ার্ক স্পেস সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো এখন আপনি যদি চাচ্ছেন যে কি আপনি আপনার মতো করে একটা ওয়ার্ক স্পেস সাজাবেন, হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন, একটু মাইক্রোফোনটা অফ রাখেন, তাহলে আওয়াজটা আসবে না। আচ্ছা, হ্যাঁ, একটু মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, সো দেখেন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কিছু দেওয়া আছে অলরেডি। এখন যদি আমি এখানে যে কোনো একটা ক্লিক করি, দেখবেন যে আমাদের ওয়ার্ক স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ক স্পেস কিন্তু চেঞ্জ। আমি যদি এদিকে আসি, ওয়ার্ক স্পেসে আসি, এখান থেকে যদি আমরা পেইন্টিং দিই, তাহলে দেখেন অন্য রকমের একটা ওয়ার্ক স্পেস কিন্তু শো হচ্ছে। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটা। সো আপনি যদি চাচ্ছেন যে কি আমরা সব সময় কি করি, বেসিক্যালি আমি করি সেটা সেটা হচ্ছে আমি সব সময় টাইপোগ্রাফিটা সিলেক্ট করে দিয়ে রাখি। ঠিক আছে, আমরা উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, এখান থেকে টাইপোগ্রাফি, এটা আমি সিলেক্ট করে দিয়ে রাখি। তাতে করে আমার মোটামুটি কাজ চলে যায়। এখন যদি মনে করেন যে আমি চাচ্ছি যে কি এখন নতুন করে আমার একটা ওয়ার্ক স্পেস আমি সাজাবো, কারণ হচ্ছে আমি ডিজাইন করার আগে আমাকে তো ওয়ার্ক স্পেস সাজানোটা জানতে হবে, যে আমি কোন জায়গায় বসবো, কোন জায়গায় আমার টেবিল থাকবে, টেবিলের উপর কি কি থাকবে, বই কোন দিকে থাকবে, খাতা কোন দিকে থাকবে, কলম কোন দিকে থাকবে, এই সব কিছু সাজায়, আর্ট পেপারটা কোন দিকে থাকবে, এগুলো সাজিয়ে না দেন আমি ডিজাইন শুরু করব। তো সেই জন্য আমরা চাইলে আমাদের মতো করে কিন্তু ওয়ার্ক স্পেস একটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা যাব ওয়ার্ক স্পেস, এখান থেকে আমরা যাব হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস। দেখতে পাচ্ছেন, নিউ মানে আপনার মতো একটা আপনি সাজাবেন। নিউ ওয়ার্ক স্পেসে আসলাম, আসার পর এখানে আপনাকে একটা কি করতে বলবে, ক্রিয়েট করতে বলবে। দেখেন আপনি মনে করেন এটা এখন কি আছে, এখন কিন্তু অলরেডি আমার টাইপোগ্রাফিতে আছে কিন্তু। সো আমি কি করতেছি, আমি আগে সাজাই নিই। দেখেন আমি সাপোজ মনে করেন এটাকে টেনে আমি এখান থেকে বের করলাম, এটা আমার এভাবে আসলো, দেখতে পাচ্ছেন? এটা আমি কিন্তু অলরেডি আমার টুলস প্যানেলটাকে আমি এখান থেকে বের করে ফেলছি। এবং ধরেন আমি এখান থেকে এইসব প্যানেলগুলোকে আমি এই জায়গায় সাজাচ্ছি, মনে করেন সাপোজ এভাবে এভাবে করে আমি এই জিনিসগুলোকে এভাবে সাজালাম। ধরেন আমি এই জায়গায় আনলাম, ধরেন এটা আমি সাজাইছি, এটা অ্যাপসেট, এটা হচ্ছে আমার মনে করেন ওয়ার্ক স্পেস, আমার নিউ ওয়ার্ক স্পেস। এবার আমি কি করব, উইন্ডোতে যাব, এখান থেকে ওয়ার্ক স্পেসে যাব, এখান থেকে আমি নিউ ওয়ার্ক স্পেসে যাব।
যাওয়ার পর এখন আমি একটা নাম দিব, ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে কি মাই নিউ ওয়ার্ক স্পেস, এটা আমি নাম দিলাম আমার কাজের স্পেস এটা। তাহলে আমি এটাকে ওকে করলাম, দেন এটা সেভ হয়ে গেল। এখন বাই চান্স মনে করেন কোনো কারণে যদি এটা নষ্ট হয়, ধরেন এটা আমার এই পাশে চলে আসলো, এটা এভাবে চলে আসলো, এগুলো আমার কোনো কারণে নষ্ট হয়ে গেল, এভাবে হয়ে গেছে। এখন আপনি যদি উইন্ডোতে যান, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যান, এখানে আপনি দেখতে পাবেন মাই নিউ ওয়ার্ক স্পেস কিন্তু সেট আপ করা। আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সেই ওয়ার্ক স্পেসটা ঠিক হয়ে যাওয়ার কথা। এটা তো হলো না কেন? আচ্ছা, আমরা আগে একটু কাজ করি। ওয়ার্ক স্পেসে এসে আমরা এটাকে রিসেট করি, রিসেট মাই নিউ ওয়ার্ক স্পেস। এই দেখেন আমার ঠিক হয়ে গেল। তার মানে হচ্ছে কি, আমার যদি এই জিনিসগুলো সমস্যা হয়ে যায় কোনো কারণে, আপনি যদি এখন উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট মাই নিউ ওয়ার্ক স্পেস দেন, এটা অটোমেটিকলি আপনার ওয়ার্ক স্পেসে চলে আসছে। সবাই ক্লিয়ার ভাই জিনিসটা? এটা হচ্ছে মূলত বিষয়। তো এখন আমি যদি আমার মতো করে একটা সাজাতে চাই, ধরেন আমি তো সব সময় প্রিফার করি কি টাইপোগ্রাফি। আমি যদি এখন টাইপোগ্রাফি দিই, দেখেন আমারটা সেই আগের মতো এখানে আসার কথা, আসে নাই। আমরা যদি আবার একটু দেখি ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট টাইপোগ্রাফি, এই দেখেন আগের মতো ঠিক হয়ে গেছে। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমার মতো বিষয়। সো এটুকু আমরা বুঝলাম। এবার আসেন আমাদের কাজ। এখন এখানে আমার কিছু জিনিস মিসিং, মানে হচ্ছে আমার এখানে টুলস কিছু মিসিং হয়ে গেছে। তো মিসিং টুলসগুলো যদি মিসিং হয় কোনো কারণে, যদি আমার কিছু অ্যাডভান্স লেভেলের টুলসের দরকার হয়, সব কিছুই আমরা পাবো কোথায় বললাম? উইন্ডোতে। উইন্ডোতে যাব, এখান থেকে আমি যাব হচ্ছে আপনার এই টুলবার, টুলবার থেকে দিব অ্যাডভান্স। দেখেন আমার চলে আসছে, দেখছি। আচ্ছা, এটুকু আমরা বুঝে গেলাম। এটা গেল আমাদের কি ওয়ার্ক স্পেস সাজানোর একটা বিষয়। ওকে, নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড টপিক। সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম হচ্ছে কি, আমরা কিছু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ দেখেছিলাম, এবং অলরেডি আপনারা কাজ কিছু জমা দিয়েছেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখার চেষ্টা করি আমরা, ঠিক আছে? যেমন মনে করেন আমি প্রথমত কিছু শেপ নিচ্ছি, দেখেন আমি শেপ নিলাম। আমি এটাতে এখান থেকে আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটা ফিল কালার আমি দিয়ে দিচ্ছি, সাপোজ একটা ফিল কালার দিলাম। ওকে, এটা আমার ফিল কালার। দেন আমি এটাকে একটু অন্য কালার দিই, এটা দিলাম। ওকে, দেন এটাকে আমি একটা ডুপ্লিকেট করলাম। এটা তো অবশ্যই আমরা জানি, আমি আবার দেখাচ্ছি। আমরা হচ্ছে কি ডুপ্লিকেট করার জন্য অল্টার ধরে যখন আমরা টান দিব, অলরেডি এটা ডুপ্লিকেট হবে। এটা আমি গত ক্লাসে কিন্তু অলরেডি এক্সপ্লেন করেছি। আচ্ছা, এখন আমি আবার দিলাম। দেন হচ্ছে যদি আমি ডুপ্লিকেট করতে চাই, কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি। এটা হচ্ছে কি তখনই কাজ করবে যখন আপনি অল্টার ধরে একটাকে কপি করলেন, দেন এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে হবে। যদি মনে করেন বাই চান্স আমি অল্টার ধরে টেনে আমি এটাকে কপি করলাম এবং আমি আমার এই শেপটা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি করলে কিন্তু এখন আর কাজ করবে না। এখন দেখেন কোনো কাজ করতেছে না। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি, বাট কোনো কাজ করছে না। সেটা হচ্ছে কি, আপনার অল্টার ধরে কপি করার পর আমার শেপটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে আমার এটা ডুপ্লিকেট হবে। দেখছেন এটা? সো এটুকু আমি রাখলাম। এখান থেকে আমি চারটা আনলাম, চারটাকে আমি এই জায়গায় আনলাম। দেন এটাকে চারটাকে আবার পুরো চারটাকে এভাবে ধরে গ্রুপ করে এইভাবে টেনে আবার নিচে নামাই আনতেছি। তার মানে আরেকটা আমার কি হলো, ডুপ্লিকেট হলো। কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট। দেখেন আমার এই রকমের একটা বিষয় তৈরি হলো। এখন আমি এটা বানানোর অর্থটা কি, এটা আমি কেন বানালাম, সেটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুলের কিছু ফাংশন আমরা দেখবো আসলে এটা দিয়ে কি কি তৈরি করা যায়। দেখেন, ফার্স্ট অফ অল আমি ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম। ওকে, দেন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে দেখেন আমি প্রথমত যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে চাইলে আমি এভাবে করে আনতে পারি, রাইট? আমি এভাবে নিয়ে আসলাম, একটা কাজ করতে পারছি। সেকেন্ডে আসলাম, সেকেন্ডে এসে আমি ধরেন ডাইরেক্ট সিলেকশন টুলটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে ধরে আমি এভাবে করে কোণায় আনতে পারি, রাইট? একটা ডিজাইন তৈরি হলো। সিম্পল, মানে আমার কিছু শেপ, আমার শেপটাকে আমি কনভার্ট করতেছি, বিভিন্ন কনভার্টিং শেপ আমি তৈরি করতে পারতেছি। ধরেন এটাকে তৈরি করলাম, দেন আমি এটাকে এভাবে করে আনতে পারতেছি, এইভাবে এটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি এভাবে করে নিয়ে আসতে পারতেছি। দেখেন অন্যরকম একটা শেপ তৈরি হচ্ছে।
আচ্ছা, দেন দেখেন আমি যদি আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এভাবে রাখলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এভাবে রাখলাম, তাহলে আমার অন্যরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এবার আসেন এইখানে কি করা যায়। এখন আমরা বাইরের অ্যাঙ্কর পয়েন্টকে ধরে কাজ করেছি, এখন আমরা ভেতরের পয়েন্টগুলোকে ধরে কাজ করব। দেখেন ফার্স্ট অফ অল আমি ভেতরের একটা পয়েন্টকে ক্লিক করলাম, একটা পয়েন্টকে ক্লিক করে আমি টান দিতে পারি, রাইট? আমার অন্য একটা শেপ তৈরি হলো। আমি আবার এখানে একটা পয়েন্টকে ধরে ক্লিক করলাম, শিফট ধরে আমি আমার এখানে নিচের আরেকটা পয়েন্টকে ধরে ক্লিক করলাম, শিফট ধরে। আমি অবশ্যই বারবার বলতেছি, যখন যোগ করব তখন শিফট ধরতে হবে, যখন বিয়োগ করব তখন অল্টার করতে হবে। এটা একদম সব জায়গায় কমন, আপনার ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন। যদি আমি শিফট মানে হচ্ছে যোগ করা, মানে একসাথে যোগ করা, একসাথে সিলেকশন করা, শিফট ধরে ধরে সিলেকশন, একসাথে সিলেকশন করব। অল্টার ধরে হচ্ছে মানে সিলেকশন থেকে বিয়োগ করা অথবা কোনো কিছুকে কাটা, এই সব কিছু কিন্তু অল্টার ধরেই হবে। আচ্ছা, তার মানে এখন আমি কি করতেছি, এখানে একটা পয়েন্ট ধরলাম, শিফট ধরে আরেকটা পয়েন্ট ধরলাম, এবার আমি দুটোটাকে দিলাম টান ভেতরের দিকে, দেখেন আমার একটা পাতার মতো তৈরি হয়েছে। আবার দেখেন শিফট ধরলাম, আবার এখান থেকে আরেকটা শিফট ধরলাম, এই দিলাম এবারটা, তাহলে অন্য রকমের আরেকটা শেপ তৈরি হইলো। এখন আমি মনে করেন শিফট ধরলাম, এটা ধরে এটা ধরলাম, এবার এই দেখেন অন্যরকম একটা শেপ ক্রিয়েট হলো। এবং আমি এইখানে একটা পয়েন্টকে ধরে এভাবে দিলাম টান, দেখেন আমার ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু শেপ তৈরি হচ্ছে কিসের মাধ্যমে, শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এবার আসেন নিচেরগুলো দিয়ে কি করা যায় দেখি, আমরা একটু জুম করলাম, আমি একটু জুম করে নিচ্ছি। এবার দেখেন আমি প্রথমত আমার ভেতরের একটা পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে অল্টার ধরে আরেকটা ক্লিক করে, আমি আবার বলি এটা একটু মাথায় রাখেন। প্রথমত একটা ক্লিক করলাম, ক্লিক করার পর অল্টার ধরে আরেকটা ক্লিক, সাথে সাথে দেন এরপর আপনি টান দেন, দেখেন আমার শেপটা কিন্তু অন্য রকমের হবে। ওকে, আবার দেখাই, আমি ধরেন এখানে একটা ক্লিক, অল্টার ধরে আরেকটা ক্লিক, দেন আমি টান দিলাম, দেখেন এটা। তাহলে দেখেন এবার কি করি, আমরা এটাকে আগে একটা সিলেক্ট, শিফট ধরে এটাকে একটা সিলেক্ট, অল্টার ধরে একটা ক্লিক, এবার দেখেন ডিফারেন্ট শেপ। এবার ধরেন এটা এবং এটা এবং অল্টার ধরে একটা ক্লিক, এই টান দিলাম, দেখেন সিলেক্ট, আমি এটাকে একটা সিলেক্ট করি, শিফট ধরে সিলেক্ট করি, অল্টার ধরে, তো সরি আমি ক্লিক করি নাই, অল্টার ধরে এটা পুরোটা হয়ে যাচ্ছে। এই দেখেন, সবাইকে বুঝতেছেন? এটার মানে হচ্ছে কি, আমি বলি এটার মানে হচ্ছে আপনার অল্টার ধরে যে একটা ক্লিক দিতে বলতেছি, সেটার মাধ্যমে হচ্ছে আমার এই যে আমার শেপটা রাউন্ডেড হচ্ছে, সেই রাউন্ডেডটা তিন প্রকারের, সেই তিন প্রকারের মধ্যে একটা প্রকারে গিয়ে সেটা হচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো কেমন যেন একটু এখনো কনফিউশন লাগতেছে, বাট আমি বুঝতেছি না। এখন দেখেন আমি একটু আপনাকে দেখাই, ধরেন আমি এই যে একটা, মিস্টার বাবু আওয়াজ ক্লিয়ার আসতেছে না? হ্যাঁ, এখন কি হচ্ছে, এখন আসতেছে? ওকে, সো এখন দেখেন আমি একটু বুঝাই আপনাদেরকে, যে আমি এই যে আমার ভেতরের পয়েন্টটা আছে সেটার উপর যখন ডাবল ক্লিক করবেন, এই দেখেন আমার একটা পপ আপ উইন্ডো চলে আসছে, সেখানে তিনটা অপশন আছে, যে তিনটা অপশন আমরা অল্টার ধরে ধরে করতেছিলাম এতক্ষণ ধরে। দেখেন এই একটা রাউন্ডেড, এরপর হচ্ছে ইনভার্টেড রাউন্ডেড, এরপর হচ্ছে চ্যাম্পার, এটা নাম হচ্ছে চ্যাম্পার, ঠিক আছে? তিনটা, এই তিনটা পয়েন্টই কিন্তু আমরা অল্টার ধরে ধরেই কিন্তু চেঞ্জিং করতেছি। তাহলে দেখেন আমি এখন চ্যাম্পারে আসবো, চ্যাম্পারটা করব। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে একটা ক্লিক হইলো, এবার টান দিলাম, এই দেখেন আমার চ্যাম্পার, আমার চ্যাম্পার যে সিস্টেমটা সেটাকে তৈরি হলো। আমি আবার ক্লিক করলাম, এখানে শিফট ধরে এটা ক্লিক করলাম এবং অল্টার ধরে দুইবার ক্লিক করলাম, এই দেখেন আমার চেম্বারের মতো হয়ে গেল, রাইট? আমি আবার ধরেন এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, এটা শিফট ধরে এটা, এবং এখানে অল্টার ধরে দুইবার ক্লিক, এই দেখেন চেম্বার। আবার এটা ক্লিক করি, শিফট ধরে এটা মনে করেন এটা ধরলাম, অথবা এটা ধরলাম এবং এটা ধরলাম, এবং অল্টার ধরে দুইবার ক্লিক, এই দেখেন। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, সবাই ক্লিয়ার?
ওকে, তার মানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা খুব দ্রুত আমাদের শেপগুলোকে মডিফাই করে ফেলতে পারি। এবং এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটা সুবিধা হচ্ছে এখন কি, আমরা 3 ধরনের কর্নার করতে পারি। একটা হচ্ছে রাউন্ডেড ছিল, একটা হচ্ছে ইনভার্টেড রাউন্ডেড ছিল, একটা হচ্ছে চেম্বার। 3 ধরনের আমরা করতে পারবো। তার মানে এখন আপনি আপনার ক্রিয়েটিভিটি অনুসারে আপনার যেটা মন চায় আপনি সেভাবে সেটাকে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, সো গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। তাহলে আমরা এটুকু বুঝলাম। এবার আমাদের ডিজাইন সামনের দিকে যখন করতে যাব আমাদের 2টা জিনিসের মেইন ইম্পর্টেন্ট দরকার, মানে আমাদের এটা জানতেই হবে, যেটা জানা ছাড়া আসলে আমি সামনের দিকে আগাইতে পারবো না, অথবা সামনের দিকে আগাইলেও আমরা কিন্তু কি করব, সমস্যা ফেস করব। সেটা আমি একটু আগে লিখে নিই। ফার্স্ট অফ অল আমি একটু লিখে দেখাই। একটা নাম হচ্ছে শেপ অ্যারেঞ্জমেন্ট, শেপ অ্যারেঞ্জমেন্ট, এবং আরেকটা হচ্ছে আপনার শেপ ডিস্ট্রিবিউশন। এটা মাস্ট অ্যান্ড মাস্ট, এই দুটোটা আপনাকে অবশ্যই ক্লিয়ারলি জানতে হবে এবং এটাকে অবশ্যই আপনাকে শর্টকাট অনুসারে জানতে হবে। শর্টকাট দিয়ে জানতে পারলে কি হবে, আপনার কাজটা দ্রুত হবে। ঠিক আছে, আপনি এখানে যত শর্টকাট জানবেন তত আপনার কাজটা স্পিড হবে। ক্লিয়ার? কামরুল মুস্তাফা, আপনি কি বিষয়গুলো বুঝতে পারতেছেন? ওকে, গ্রেট। দেন এবার আসেন তাহলে শেপ অ্যারেঞ্জমেন্ট নিয়ে আগে আমরা বিষয় বলি। শেপ অ্যারেঞ্জমেন্টটা কীরকম দেখেন, আমি ফার্স্ট অফ অল কিছু শেপ নিচ্ছি। এটা তো আমরা অবশ্যই এখন জানি, আশা করি এগুলো আপনারা এখন হাতের নাগালে চলে আসছে। শেপ নেওয়া কিভাবে নিচ্ছি, কালার দিচ্ছি, এগুলো আমাদের হাতের নাগালে চলে আসছে আশা করি। এখানে আমি একটা শেপ নিলাম, দেন আমি এখানে অন্য আরেকটা শেপ নিলাম এবং এখানে একটা ডিফারেন্স কালার দিলাম। আমি আরেকটা শেপ নিব, দেন এখানে অন্য আরেকটা কালার দিব। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে 3টা কালার 3টা শেপ, সবাই দেখতে পাচ্ছি 3টা কালার 3টা শেপ। এখন দেখেন ফার্স্ট অফ অল এটা আমার সব ক্ষেত্রেই প্রযোজ্য যে আমার শেপ কোনটা আগে থাকবে, মানে কোনটা উপরে থাকবে, কোনটা নিচে থাকবে, কোনটা মিডলে থাকবে, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে আমাদের ডিজাইনে হয়তো কোনো সময় ধরেন আপনি কোনো একটা ক্যারেক্টার রাখতেছেন, তো ক্যারেক্টারের মধ্যে আপনার চোখগুলো তো আপনি অবশ্যই উপরের দিকে দিবেন, তাই না? এটা তো আপনি আর নিচের দিকে দিবেন না, মানে এটা তো মাথার পেছনে থাকবে না, মাথার উপরে থাকবে। তাহলে আপনাকে চোখগুলো যখন আপনি আঁকবেন তখন আপনাকে সেটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাই না? দেন হচ্ছে মনে করেন আপনি একটা শেপ নিছেন, শেপের উপরে একটা টেক্সট নিছেন, টেক্সটটা তো আপনি উপরের দিকেই তো রাখবেন নাকি নিচের দিকে রাখবেন? উপরের দিকে যেহেতু রাখবেন আপনাকে অবশ্যই সেটা উপরের দিকেই তুলে আনতে হবে। তো সেজন্য দেখেন আমরা সেটা কিভাবে করতে পারি। দেখেন ফার্স্ট অফ অল ধরেন এই যে আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমি উপরের দিকে তুলে আনবো। তাহলে মাউসের রাইট ক্লিক করব, দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখানে দেখেন আমাদের বিষয় 4টা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, স্যান্ড ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে আপনার এক কথায় এক লাফে সামনের দিকে চলে আসা, এক কথায় এক লাফে সামনের দিকে চলে আসবে। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে এক ধাপ মানে এক পা করে সে সামনে হেঁটে আসবে। স্যান্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এক ধাপ করে পেছনে যাবে। স্যান্ড টু ব্যাক মানে হচ্ছে এক লাফে পেছনে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে দেখেন আমার এইখানে যে একটা রেক্ট্যাঙ্গেল আছে সেটা সবার পেছনে আছে, আমি চাচ্ছি সে এক লাফে সবার সামনে চলে আসুক। তাহলে মাউসের রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেখেন আমার সামনে চলে আসলো, রাইট? এখন আমি চাচ্ছি কি আমার এই শেপটাকে পলিগনের মাঝখানে নিয়ে যাব। হ্যাঁ, এই শেপটা মাঝখানে থাকবে, মানে হচ্ছে আমার বৃত্তের উপরে পলিগনের মাঝখানে, মানে পলিগনের নিচে। তাহলে আমি কি করলাম, আমার যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে আমি দিব স্যান্ড ব্যাকওয়ার্ড, দেখেন এক ধাপ পেছনে গেছে। আশা করি বিষয়টা বুঝে গেছেন। এখন আমি পলিগনটা সিলেক্ট করলাম, এটাকে আমি সবার পেছনে নিয়ে যাব, মাউসের রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, স্যান্ড টু ব্যাক করলাম, দেখেন সবার পেছনে চলে আসছে। তো এখন আমার এই কাজটা যদি আমি এইভাবে ম্যানুয়ালি করতে যাই আমার অনেক টাইম লস হচ্ছে না। তো আমাকে সেই জন্য কি করতে হবে, আমার টাইমটাকে যেন আমি
কমায় ফেলতে পারি, সেজন্য আমাকে শর্টকাট কিগুলো জানতে হবে, না হলে কিন্তু আমার কাজটা খুব লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনি একটা ডিজাইনের পেছনে যদি যে কাজগুলো আপনার শর্টকাটে করা সম্ভব সেই কাজগুলোর পেছনে আপনি অযথা সময় নষ্ট করা মানে হচ্ছে বোকামি, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব দেখেন, এখানে সবগুলা আপনার অপশনের পাশেই কিন্তু আমার শর্টকাট কিগুলো লেখা আছে। দেখেন ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখন আমি সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, দেখেন সবার উপরে আসলো, এবং থার্ড ব্র্যাকেট ওপেন দিলাম, সবার নিচে গেল, দেখতে পাচ্ছেন? এই দেখেন। সো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে শেপ অ্যারেঞ্জমেন্ট। এটার মধ্যে কোনো রকমের কনফিউশন আছে? ওকে, এটা দেন এবার আসেন আমার ডিস্ট্রিবিউশন বিষয়টা। তাহলে আমি এখানে একটা বিষয় দেখাই, আমি এটাকে ডিলিট করলাম। সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে একটা টেক্সট নিব। ধরেন আমার টেক্সটটা এখন কোথায় আছে? এখন আমার উপরে আছে। সাপোজ অনেক সময় আমার শেপটা থাকবে এভাবে, দেখেন এভাবে পড়ে গেছে, তখন আমি কি করব দেখেন, এই শেপটা আমার হয়ে গেছে নিচে। এখন আমাকে কি করতে হবে, আমার এই যে রেক্ট্যাঙ্গেল শেপটাকে নিচে নিতে হবে। তাহলে আমি সিলেক্ট করলাম, তাহলে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, দেখেন কি হয়ে গেল, আমার পিছনে চলে গেল, আমার লেখাটা সামনে চলে আসলো। এখন আমি যদি এখানে সাদা কালার দিই, দেখেন ক্লিয়ার। এই হচ্ছে মূলত বিষয়, এটা হচ্ছে আমার শেপ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, দেন শেপ অ্যারেঞ্জমেন্টের বিষয়টা আমরা বুঝে গেলাম। এবার আসেন হচ্ছে আমরা দেখব কি শেপ ডিস্ট্রিবিউশন। শেপ ডিস্ট্রিবিউশনটা বিষয়টা কি? শেপ ডিস্ট্রিবিউশনের বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি যখন আমার ডিজাইনটা, ধরেন আমি একটা ডিজাইন করতেছি, এখানে একটা কালার দিচ্ছি, এবং আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা আমি সাদা কালার দিচ্ছি, এবং সরি সাদা কালার না, হ্যাঁ, ধরেন আমি আমার এই যে একটা বৃত্ত এভাবে রাখলাম, এবং একটা বৃত্ত আমি এভাবে রাখলাম, ঠিক আছে? দেখেন আমার এইরকম যখন আমি ডিজাইনটা রাখতেছি, এই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কি আমার শেপগুলোকে প্রপারভাবে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সবগুলোকে একই লেভেলে নিয়ে আসতে হবে। এই জিনিসটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন, হয় অ্যালাইনমেন্ট না হয় ডিস্ট্রিবিউশন, যে যেভাবে বলেন আপনারা, ঠিক আছে? হয় অ্যালাইনমেন্ট করবেন না হয় ডিস্ট্রিবিউশন শব্দ আপনারা উচ্চারণ করবেন, যেটা আপনাদের সুবিধা। সো এখন আমি কি করব, আমি আমার সুবিধার্থে আমি অ্যালাইনমেন্টটা ব্যবহার করি, ঠিক আছে? দেখেন আমি আমার এই বৃত্তটা এবং এই বৃত্তটাকে চাচ্ছি একদম মিডল অ্যালাইন বরাবর থাকবে আমার এই শেপের মধ্যে। সেই জিনিসটা আমরা শিখবো, আমি সেটাকে একটু পরে আসতেছি। আমি এটাকে একটু বাইরে রাখতেছি, আমি আগে কিছু শেপ নিয়ে কাজ করি, তারপরে আমি সেই বিষয়টাতে যাচ্ছি। ধরেন আমি এখানে একটা কালার নিয়ে আমি কিছু শেপ নিচ্ছি, সাপোজ এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, দেখেন আমি এখানে তিনটা শেপ নিচ্ছি। এখন আমার ডিস্ট্রিবিউশন বা অ্যালাইনমেন্টটা কোথায় আছে? দেখেন আমি যখন সবগুলা শেপ একসাথে সিলেক্ট করতেছি, সাথে সাথে দেখেন আমার কন্ট্রোল প্যানেল চেঞ্জ হবে। আমি আগে দেখাই, এখন দেখেন আমার কন্ট্রোল প্যানেলে কিন্তু কিছুই নেই। যখন আমি পুরো তিনটা শেপ সিলেক্ট করব, দেখেন আমার কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে গেছে, এবং সেখানে কিছু অপশন এক্সট্রা যোগ হয়েছে। এইগুলাই হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। যদি মনে করেন যে আপনি এই জায়গা থেকে আপনার কাজ করাটা ফ্লেক্সিবল মনে হচ্ছে না, আপনার কাছে অসুবিধা মনে হচ্ছে, তখন আপনি কি করতে পারেন, উইন্ডোতে চলে যান, উইন্ডোতে গিয়ে আপনি এখান থেকে অ্যালাইনে আসেন, অ্যালাইন ক্লিক করলে আপনার অ্যালাইনমেন্ট জিনিসটা চলে আসবে এখানে। এই দেখেন আপনার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের সব অপশন। তাহলে দেখেন এখানে আমি কি করতে পারি, এখানে আমার দুইটা অপশন আছে, আমরা একটা শিখলে মোটামুটি হয়ে যায়। যেমন দেখেন অ্যালাইন অবজেক্টস, দেখেন ফার্স্ট অফ অল অ্যালাইন অবজেক্টস। তাহলে দেখেন কি আছে, আমি প্রথমে তিনটা শেপকে সিলেক্ট করলাম, দেন এখানে প্রথমে যেটা আছে হরিজন্টাল অ্যালাইন লেফট, এর মাঝখানে আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা আছে রাইট। এখন একটা জিনিস আপনাকে একটু বুঝতে হবে, হরিজন্টাল কি ভার্টিক্যাল কি, মানে আপনি কোন দিকে আসলে অ্যালাইনমেন্টটা করতে চাচ্ছেন, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি এখানে এসে গোজামিল করে ফেলবেন। এক কথায় দেখেন আমি মনে করেন সাপোজ এখন বুঝি নেই, সাপোজ আমি এখন বুঝতে পারতেছি না যে আমি কি করব, যখন আপনি এখানে একটা ক্লিক করলেন, দেখেন আমার বিষয়টা এইরকম আপনারা অনেক সময় ফেস করবেন। তখন কারণ হচ্ছে আমরা যখন ক্লাস নিছি, অফলাইনে যখন ক্লাস নিছি, তখন স্টুডেন্টরা এইরকম অবস্থায় ফেস করছে, তারা কিন্তু এই জায়গায় এসে গোজামিল করে ফেলতে বলছে, এটা হচ্ছে না কেন, এটা আসলে হয়েছে
কিন্তু আপনার একটা শেপের উপর একটা শেপ উপরে উঠে গেছে। তো আপনাকে আগে ক্লিয়ার বুঝতে হবে যে আপনি আসলে কিভাবে অ্যালাইনমেন্টটা করতে চাচ্ছেন, সেটা বুঝতে পারলে দেন কাজটা করতে পারবেন। দেখেন আমি এখন অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি কি, আমার এই যে উপরে শেপটা আছে, আমার এই শেপের সমান সমানে সবগুলো শেপ উপরে চলে আসবে একটা ক্লিকে। তাহলে দেখেন আমি সিলেক্ট করলাম। এখন আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কোনটাতে ক্লিক করতে হবে। এটা আমার কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? এটা হচ্ছে আসলে আমার ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন টপ, টপে দিলাম, এই দেখেন একসাথে সব উপরে চলে আসলো। সবাই ক্লিয়ার? আমি আবার একটু দেখাই, সিলেক্ট করলাম। আমি এই যে আমার উপরের টপটাকে কেন্দ্র করে বাকিগুলো উপরের দিকে চলে আসবে। আমি ক্লিক করলাম, টপে চলে আসলো, দ্যাটস ইট। দেন আমি মনে করেন এই যে মাঝখানটাকে বেস করে বাকি সবগুলো মাঝখানে চলে আসবে। তার মানে হচ্ছে আমাকে দিতে হবে মিডল। এই মিডলে দিলাম, দেখেন চলে আসলো মিডলে। আমি চাচ্ছি যে নিচের থেকে বেস করে বাকি সবাই নিচে চলে আসবে। সিলেক্ট করলাম, এবার আমি নিচে দিলাম, দেখেন নিচে চলে আসছে। সবাই কি ক্লিয়ার আছেন ভাই? আচ্ছা, মিস্টার রোহিত আপনি বুঝতেছেন? মিস্টার বাবু দত্ত? আচ্ছা সমস্যা নাই, মোটামুটি বুঝতে পারলে দেখেন, পরে দিয়ে যেহেতু ভিডিও দিব তো ভিডিও দেখে দেখে আশা করি পারবেন। হ্যাঁ, ওকে। সো এখন দেখেন তাহলে আমার এখানে হইলো। দেন এখন আমি যদি লেফটে করতে চাই, মানে হচ্ছে আমার এই শেপগুলা, এখানে শেপটা মনে করেন এভাবে রাখলাম, এটা এভাবে রাখলাম, এটা এভাবে রাখলাম, একটু এভাবে রাখলাম। এখন আমি চাচ্ছি কি আমার এই দুইটা শেপ এই জায়গায় এক ক্লিকে চলে আসবে, এইভাবে করে চলে আসবে। তাহলে দেখেন কিভাবে করব, পুরো সিলেক্ট করলাম, দেন হচ্ছে এবার এটা হচ্ছে আমার হরিজন্টাল, আমি ক্লিক করলাম, দেখেন হরিজন্টাল চলে আসছে। এবার যদি আপনি মিডল করতে চান, এই মিডলটাকে বেস করে মিডলে আসলো। আপনি যদি এখন রাইট করতে চান, রাইটে চলে গেল, দ্যাটস এনাফ। এটা ক্লিয়ার? আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। দেন দেখেন একটা বিষয় এখানে গ্যাপিং, একটু করে মনোযোগ দিলে লক্ষ্য করে দেখতে পাবেন যে আমার এই শেপ থেকে এই শেপের মাঝখানের দূরত্ব এবং এই শেপ থেকে এই শেপের মাঝখানের দূরত্ব কিন্তু সেম না, ডিফারেন্স। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করব? দেখেন আমি প্রথমত কি করতেছি, সবগুলাকে মিডল আমি নিয়ে আসতেছি, আনলাম। আনার পর এখন আমি ডিস্ট্রিবিউট, এটা ছিল অ্যালাইন, তার নিচে হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। এখান থেকে আমার হয়তো আপনার মনে হতে পারে এখানে তিনটা তিনটা ছয়টা, তিনটা তিনটা ছয়টা, এতগুলো প্যারা নেওয়ার দরকার নাই। আপনি জাস্ট মিডলটাকেই চিন্তা করে ধরে রাখেন, মিডলটা। আমি এখানে দেখেন এখন যখন মিডলে আমি যখন ক্লিক করব, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। দেখেন এবার এই পাশে এবং এই পাশে দুইটাই কিন্তু সমান, রাইট? সবাই বুঝতে পারছেন? ওকে, একটুকু বুঝতে পারলে এবার আমরা একটুকু ডিলিট করে এটাকে এবার নিয়ে আসি, এই জিনিসটাকে নিয়ে আসতেছি। দেখেন তাহলে দেখেন আমি চাচ্ছি কি আমার এই বৃত্ত এবং এই বৃত্ত দুইটাকে আমি মিডলে করব। তাহলে আমি প্রথমে কি করলাম, এটা হচ্ছে আমার ভার্টিক্যালি হবে, এটা আমার কিন্তু হরিজন্টালি না, কিন্তু এটা ভার্টিক্যালি, এটা আমি ভার্টিক্যালি নিয়ে এলাম, দেখছেন এটা আমার ভার্টিক্যালি হয়েছে, রাইট? এবার আমি চাচ্ছি কি এই দুইটা বৃত্ত তো অলরেডি ভার্টিক্যালি সেন্টার হয়েছে, মানে ভার্টিক্যাল সেন্টার বলতে তারা দুইজনে একই লাইনে চলে আসছে, কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের মিডলে কিন্তু তারা এখনো আসে নাই, ব্যাকগ্রাউন্ডের মিডলে কিন্তু তারা আসে নাই। সো ব্যাকগ্রাউন্ডের মিডলে যদি আসা লাগে তাহলে আপনাকে অবশ্যই এই দুইটা শেপকে আগে গ্রুপ করতে হবে। মানে হচ্ছে কি আপনার এই দুইটা শেপকে আগে এমনভাবে বানাতে হবে যেন তারা একটাই অবজেক্ট, এটা বানাতে হবে। না হলে তো কি করবে, তারা কিন্তু সমস্যা ফেস করবে। দেখেন আমি যদি এই সবগুলোকে সিলেক্ট করে এখন যদি মিডল করতে যাই, দেখেন সবগুলো কিন্তু একরকম হয়ে যায়, দেখতে পাচ্ছেন এক জায়গায় এসে সবাই মিলিত হয়ে গেছে। তার মানে কি, তার মানে সে তিনটা আলাদা আলাদা অবজেক্ট ট্রিট করছে বিদায় সবাই মাঝখানে চলে আসছে। তার মানে আমাদের উদ্দেশ্যটা সফল হয় নাই। আমাদের উদ্দেশ্য সফল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আগে এই বৃত্ত এবং এই বৃত্ত দুইটাকে সিলেক্ট করে আগে এটাকে গ্রুপ করে ফেলতে হবে। গ্রুপ করে সেটাকে আগে একটা অবজেক্ট হিসেবে আগে আমাকে বুঝাইতে হবে। তার মানে আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে আমি করলাম কি গ্রুপ, দেখেন আমি গ্রুপ করলাম, রাইট? গ্রুপ করার পর এবার দেখেন এরা একটা অবজেক্ট হিসেবে এখন ট্রিট করবে, দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট। এখন আমি যেখানে থাকুক এবার দুইটাকে সিলেক্ট করলাম। এবার আপনি চাইলে মিডল দেন, মিডল হবে, মিডল দেন, মিডল হবে। দেখেন
বরাবর। সবাই ক্লিয়ার ভাই? আচ্ছা আচ্ছা, দেখেন ফার্স্ট অফ অল আমি এই বৃত্ত এবং এই বৃত্তকে কি করব, সমান করব। তাহলে আমি প্রথমে এই বৃত্ত সিলেক্ট করলাম শিফট ধরে ধরে, দেন আমি কি করব, এটা আমার কিন্তু ভার্টিক্যালি, ঠিক আছে, তাহলে ভার্টিক্যালি আমি এটাকে অ্যালাইন করলাম, দেখেন এক লাইনে চলে আসছে। আচ্ছা দ্যাটস এনাফ। কিন্তু এখন আমি চাচ্ছি কি এই দুইটা বৃত্ত এই শেপের মাঝখানে অবস্থায় থাকবে, মাঝামাঝি মিডলে থাকবে। তাহলে মিডলে থাকার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, এই দুইটা শেপকে আগে একটা অবজেক্ট হিসেবে বানাতে হবে। একটা অবজেক্ট হিসেবে বানানোর জন্য আমাদের অপশন আছে শুধু একটাই, সেটা হচ্ছে গ্রুপ করা আপাতত। তাহলে আমি কি করব, মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করব আগে, গ্রুপ। তাহলে দেখেন এটা আমার একটা অবজেক্ট হিসেবে এখন ট্রিট করতেছে না, একটা অবজেক্ট না, এখন শেষ। এবার আমি জাস্ট দুইটাকে একসাথে সিলেক্ট, এটা মানে যেটা একটা অবজেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট করে এবার আমি জাস্ট মিডল করতেছি, এই মিডল মানে হচ্ছে আমার যেটা মিডল আছে মিডলটাই করতেছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এইটাই, আর কিছু না, ঠিক আছে। ধরেন আমি যদি এটা এখানেও নিয়ে আসি, দেখেন এখন নিচে চলে আসছে। এখন দুইটাকে সিলেক্ট করলাম, ধরেন আমি এটাকে একটু কালারফুল করি, এটা করলাম, দেন দুইটাকে সিলেক্ট করলাম, আমি আবার যদি মিডল দিই, এই মিডল দেখছেন, এই হচ্ছে আমার মধ্যে বিষয়। এটা হচ্ছে আমার অবজেক্ট বা শেপ ডিস্ট্রিবিউশন, আর উপরটা ছিল শেপ অ্যারেঞ্জমেন্ট। এইটুকু কি সবার একদম ক্লিয়ার হয়েছেন? ওকে, দ্যাটস গুড। দেন এবার তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা সামনে অনেকবার ফেস করব, সেই জন্য এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে করে পরবর্তীতে আমরা যখন শেপ অ্যারেঞ্জমেন্ট বলেন, আমরা যখন ডিজাইন করতে যাব তখন একটাকে সামনে নেওয়া, একটাকে পিছনে নেওয়া এবং আপনার যে কোনো শেপকে অ্যালাইনমেন্ট করা, এই বিষয়গুলো আমরা ফেস করব। সো এই বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি, এবং এগুলা একটা ডিজাইনের প্রিন্সিপালের মধ্যে পড়ে। আমরা কিন্তু সামনে ডিজাইন প্রিন্সিপাল শিখবো, তখন আমরা ডিজাইন প্রিন্সিপাল দেখতেই পাবো যে আসলে অ্যারেঞ্জমেন্ট এবং ডিস্ট্রিবিউশন যে একটা ডিজাইন প্রিন্সিপাল, মানে ডিজাইন করতে যে এটা আমাকে জানতেই হবে মাস্ট, সেটা এখানে আমরা দেখতে পাবো তখন, ঠিক আছে। সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা গেল। তাহলে আমরা মোটামুটি আজকে কি দেখলাম, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে কিছু অ্যাডভান্স কাজ দেখলাম, কিভাবে কি করা যায়। দেন হচ্ছে আমরা শেপ অ্যারেঞ্জমেন্ট দেখলাম, ডিস্ট্রিবিউশন দেখলাম। এখন আসেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা সিম্পল ডিজাইন বানানোর চেষ্টা করি, ঠিক আছে। কোন একটা সিম্পল ডিজাইন, দেখেন আমরা কি করতেছি, আমি একটা বোতল বানানোর চেষ্টা করব, 2D ডিজাইন, হ্যাঁ এটা বলা হয় 2D ডিজাইন, 2D বোতল একটা বানানোর চেষ্টা করব। দেখেন ফার্স্ট অফ অল আমি একটা এভাবে করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এখানে একটা বিষয় আমরা শিখে ফেলি, সেটা কিরকম, দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, আমার শেপটাকে সিলেক্ট করে যখন আমি কিবোর্ড থেকে যখন আমি অ্যারো, মানে আমার যেটা আপনার আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট লেফট এগুলো যেটা আছে আর কি, ওই অ্যারোগুলো যখন ক্লিক করি তখন এক ধাপ করে কি যাচ্ছে, আমার সরতেছে না, রাইট, সরতেছে। এখন এটা কতটুকু সরবে, এটা কতটুকু পরিমাণ সরবে, এটা কতটুকু পরিমাণ সরবে, এটা কি আমার 1 সেন্টিমিটার যাবে, নাকি 1 পিক্সেল যাবে, নাকি 1 ফিট যাবে, নাকি 0.5 ফিট যাবে, এটা আমি চাইলে কি করে দিতে পারি, সিলেকশন করে দিতে পারি, বা আমি এটা সেট আপ করে দিতে পারি। সেটা কিভাবে করব, দেখেন আমি যখন ডিসিলেক্ট অবস্থায় থাকবো, দেখেন এখন কিন্তু আমি এখানে কোনো কিছু সিলেকশন নাই, তখন আপনারা দেখতে পাবেন আমার কন্ট্রোল প্যানেলে একটা প্রিফারেন্স একটা অপশন আছে, প্রিফারেন্স, এটা আপনারা চাইলে এখানেও পাবেন, অথবা আপনারা যদি এডিটে যান, এডিট থেকে নিচে প্রিফারেন্স পাবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রিফারেন্স দেওয়া আছে, হয়তো এখানেও পাবেন, দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন প্রিফারেন্স মানে হচ্ছে আপনি কোনো কিছু সেটিংস করতে চাইলে আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন। সো আসেন এখান থেকে প্রিফারেন্সে গেলাম, প্রিফারেন্সে যাওয়ার পর আপনার জেনারেল, এই দেখেন এখানে জেনারেল দেওয়া আছে, জেনারেল, এখানে দেখেন আপনার জেনারেলের মধ্যে দেওয়া আছে কিবোর্ড ইনক্রিমেন্ট, আপনি দেখেন এটা হচ্ছে কি আমার একটা ক্লিকে 28 পিক্সেল, মানে 28.3465 পিক্সেল সরতেছে, সে আমাকে বলে দিচ্ছে 28.365 পিক্সেল কিন্তু সরতেছে সে। তো আমরা চাইলে এখন সেটা সেট আপ করে দিতে পারি। আমরা মনে করেন আমরা দিলাম হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সরবে,
আমার একটা ক্লিকে সে 1 সেন্টিমিটার যাবে, আমি এটাকে ওকে দিলাম। এখন যখন আমি ক্লিক করব এই 1 সেন্টিমিটার করে কিন্তু এখন যাবে, ঠিক আছে, এটা আর কিচ্ছু না। সো এখন এটা বোঝার জন্য আমি আবার একটু দেখাই, আমি যদি প্রেফারেন্সে গিয়ে যদি এখানে 1 পিক্সেল দিই, 1 পিক্সেল, ওকে, এখন আমি সিলেক্ট করে দিতে এই দেখেন খুব অল্প অল্প কিন্তু সরতেছে, মানে হচ্ছে 1 পিক্সেল করে যাচ্ছে, দেখছেন 1 পিক্সেল খুব কম। এইটা হচ্ছে মূলত বিষয়। তো আমি প্রেফারেন্সে গিয়ে কি করলাম, 1 সেন্টিমিটার এখানে সিলেক্ট করে দিলাম, ওকে, দ্যাটস ইট। এবার আসেন আমি জাস্ট কি করব, একটা বোতল বানানোর চেষ্টা করব, 2D একটা বোতল বানানোর চেষ্টা করব। দেখি এটা বোতলও না, অনেকটা ইয়ার মতো, দেখি আমরা কি বানাতে পারি। ফার্স্ট অফ অল এখানে আমি একটা কালার দিয়ে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল একটা কালার। আপাতত আমরা এখনো কালার সাইকোলজি নিয়ে কিন্তু মানে আমাদের আলোচনা হয় নাই, কিভাবে কালার ইমপ্লিমেন্ট করব, কোন কালারটা দিব, কোন কালারটা না দিব, সেগুলোতে আমরা পরবর্তী আরো বিশদ আলোচনা হবে, ঠিক আছে। তো আমি আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, ওকে। দেন আমি আচ্ছা এটাকে একটু এই কালার দিলাম, ওকে। দেন আমি কিন্তু এখান থেকে কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, ওকে। সিলেকশন টুল সিলেক্ট করে আমি প্রথমে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইটের দিকে নিয়ে যাব, মানে হচ্ছে আমার রাইট অ্যারোকে ক্লিক করব। দেখেন 1 সেন্টিমিটার সরছে না, আমি চাইলে 8 সেন্টিমিটার সরাইলাম, দেখছেন আমার 2 সেন্টিমিটার সরে গেছে। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে লেফট অ্যারো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, দেখেন ঠিক আছে ভাই, এটুকু হলো। দেন আমি আবার ঠিক সেম ভাবে এখান থেকে উপরেরটা সিলেক্ট করে আমি নিয়ে যাব লেফটের দিকে 1 সেন্টিমিটার, এদিকে সিলেক্ট করে রাইটের দিকে 1 সেন্টিমিটার। দেখেন আমার মোটামুটি এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে, রাইট? আচ্ছা, দ্যাটস গুড। দেন আমি কি করব, এবার এখানে উপরের দিকে একটা শেপ নিচ্ছি, এইভাবে করে জাস্ট এইভাবে একটা শেপ নিলাম, দ্যাটস গুড। এবং এখানে একটা আমি কালার দিয়ে নিচ্ছি জাস্ট, ওকে। এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি কি করতেছি, অ্যালাইনমেন্ট করতেছি। এই যে অ্যালাইনমেন্ট শিখছি, এটা আমাদের দরকার। যেমন মনে করেন এটা যদি এভাবে হয়ে যেত, এখন আমি দুইটাকে সিলেক্ট করে এই মিডল অ্যালাইন করলে দেখেন মিডল অ্যালাইন, রাইট? সবাই বুঝতে পারছেন? এটার জন্য এতক্ষণ ধরে আমরা ইয়াটা শিখা, আপনাদের যে অ্যালাইনমেন্টটা শিখা। আচ্ছা, দেন আমি এটাকে একটা কপি করে উপর দিকে তুলে নিচ্ছি এবং এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে নিলাম এবং সবগুলোকে সিলেক্ট করে আমি মিডল অ্যালাইন করলাম, দেখেন একদম পারফেক্টলি মিডল অ্যালাইন, রাইট? এবং আমি এখানে কালারটা একটু ডিফারেন্ট একটা কালার দেওয়ার চেষ্টা করি, জাস্ট এটা কালারটা দিলাম, দেখেন রাইট হয়েছে ভাই? আচ্ছা, দেন আমি কি করব, এখন এখানে একটা স্টিকার টাইপসের একটা বিষয় বসানোর চেষ্টা করি। সাপোজ মনে করেন আমি এখানে এভাবে করে একটা শেপ নিলাম, সবসময় একটু জুম ইন করে কাজ করার চেষ্টা করবেন, জুম ইন করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আসেন, এখন আমি এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো আমাদের ঠিক করতে হবে, রাইট? তাহলে আমি সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল, দেন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে দিলাম, দ্যাটস ইট, ঠিক আছে। এবং এইটাকে একটু এই জায়গায় একটু হয় নাই, এটাকে একটু অ্যালাইন করে দিলাম, হইল, দ্যাটস ইট, ওকে, পারফেক্ট। এখন আমি আরেকটা এখানে কি করতেছি, কপি করে নিচ্ছি বা আরেকটা শেপ নেওয়ার চেষ্টা করি, এখানে আরেকটা শেপ, অথবা এটাই, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, এটাই মনে করেন। দেন আমি কি করতেছি, এখানে নিচে আরেকটা জাস্ট এইভাবে করে চিকনা করে একটা জাস্ট এইভাবে, দ্যাটস ইট, এটা নিলাম। এবার এটাকে আমি এই জায়গায় বসে দিলাম, ওকে। এবার সবগুলোকে একদম আমি পারফেক্ট অ্যালাইন করতেছি এবং একটা আমি জাস্ট টেক্সট নিচ্ছি, টেক্সট, ঠিক আছে। আমি নিলাম হচ্ছে কফি, আমি এখানে কফি নিলাম, এখানে কফি জাস্ট আপনারা এখনো টেক্সট হয়তো নিতে পারলে নেন, না হলে সমস্যা নেই, এটা আমরা আরো পরে দেখব। আমি জাস্ট একটা টেক্সট নিয়ে জাস্ট এটাকে উপরের দিকে নিয়ে নিলাম, এই দেখেন জাস্ট কফি, ঠিক আছে। এবং আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কফির একটা আইকন আমরা চাইলে দিতে পারি। আমি মনে করেন একটু জুম করে নিচ্ছি, এখানে একটা বৃত্ত নিলাম এইভাবে করে জাস্ট এইভাবে, এবং এটাকে ধরেন এভাবে রাখলাম এবং আরেকটা মনে করেন বৃত্ত নিলাম, সাপোজ এটা মানে ব্ল্যাক হলে বেটার, কফি তো ব্ল্যাকই হয়। সো এটাকে একটু ব্ল্যাক দিয়ে দেখি কেমন লাগে, অথবা অন্য একটা কালার দিয়ে দেখি। হ্যাঁ, এটা মোটামুটি চলে বা একটু ব্রাইট চলে। দেন এটাকে এখন আমি একটা কপি করে নিচ্ছি
অথবা এখানে আর কপি না করে জাস্ট এখানে একটা বৃত্ত নিচ্ছি এবং একটা সাদা কালার দিচ্ছি, দ্যাটস ইট। এবং এটাকে একটু ঘোরা দিয়ে জাস্ট এভাবে একটা কোণা দিয়ে রেখে দিচ্ছি এখানে, এটা ওকে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। দেখেন সিম্পল ডিজাইন, রাইট? এবং আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে, এটাকে পুরোটা, হ্যাঁ হ্যাঁ বলো মিস্টার বাবু। এখন আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা অ্যাস্ট্রো টাইপসের চাইলে দিতে পারি, রাইট? এখন মনে করেন এখানে একটা অ্যাস্ট্রো এভাবে করে দিয়ে এটাকে একটু আমি রাউন্ডেড করে ঘুরাই দিলাম এবং এটাকে আমি পেছনের দিকে দিয়ে দিলাম, ব্যাস। ভাই বুঝতে পারছেন এটা?